সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন বক্স অফিসে। আমি আফতাব আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ, খুব গুণী একজন অভিনেত্রী, সোমায়া শিমু। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আপনাকে পেয়ে আসলেই আমাদের অনেক ভালো লাগছে। যখন আমরা লাইট করছিল তখন আমি লাইটম্যানকে বলেছিলাম যে আজকে লাইটটা একটু কম করো, কারণ আজকে যে মানুষটা আসতেছে তার কর্ম, তার যে জনপ্রিয়তা আসলে উদ্ভাসিত করেছে আমাদের এই আজকের এই স্টুডিওটা। আমি মনে করি যে দর্শকদের মানে অনেক দিনের একটা ক্ষুধা যে আমরা আসলে শিমুকে আমরা মিস করি। একটু দর্শকদেরকে বলবেন যে আসলে এই মিসটা যাতে আমরা বেশি দিন না করতে হয়। না, বেশি দিন তো করতে আর হবে না। অলরেডি দর্শকরা আমাকে দেখতে শুরু করেছেন অলরেডি। দর্শকদের যাতে মিস না করতে হয় এই জন্য কাজ শুরু করেছি। চেষ্টা করব আগের মতো এত ফ্রিকোয়েন্টলি হয়তো না করলেও আমাকে যেন মিস না করে, মাঝে মধ্যেই যেন আমি দর্শকদের কাজ উপহার দিতে পারি, তাদের ভালো লাগার কাজ চেষ্টা করব অবশ্যই। দর্শকরা এরই মধ্যে দ্বিতীয় শো নুহাশ হুমায়ুনের অলরেডি দেখা শেষ। নট অনলি ফর দেখা শেষ, প্রতিটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছোট 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 সুন্দর সুন্দর ক্লিপ। সবচেয়ে বেশি যে জিনিসটা মানে হাইলাইটেড হচ্ছে যে আপনার যে এই কামব্যাকটা, ওটিটি প্ল্যাটফর্মে যে কামব্যাকটা অদ্ভুত। একটু আপনার জায়গা থেকে আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন? আমি তো মানে এটা বলার অপেক্ষাই রাখে না। আমি খুব খুব ভালো মানে ফিডব্যাক পাচ্ছি এবং আনএক্সপেক্টেড। মানে আমি আসলে এতটা এক্সপেকটেশন আমার ছিল না। আমি যখন কাজটা করি ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে করি, অনেকদিন করা হয়নি, আচ্ছা করি, কিন্তু ভাবি নাই যে যখন কাজটা মানে আসে, শুধুমাত্র প্রোমো এসেছে, কাজটা তখনও আসেনি পুরাপুরি। তো যখন প্রোমো আসলো এবং প্রোমোতে আমার যেহেতু শর্ট ছিল, ওটা দেখার পরেই যে সবার জি জি মানে ওই সময় থেকেই যে রেসপন্স আমি পাওয়া শুরু করেছি, আমি আসলে কি বলবো যে এই কৃতজ্ঞতা দর্শকদের প্রতি আমার মানে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নাই। আপনাদের শুধু দর্শক না, আসলে আমার প্রত্যেকটা আমার মিডিয়া সেক্টরের আমার যারা সহকর্মী, সাংবাদিক ভাই বোনেরা, মানে প্রত্যেকের জায়গা থেকে এতটা ওয়েলকামিং ছিল যে আমি খুবই আপ্লুত। আরেকটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে যে আমরা অনেকেই প্রশ্ন করেছি, আপনি প্রশ্নটার অনেকবার উত্তরও দিয়েছেন আমার মনে হয়, যে আসলে নুহাশ হুমায়ুন আপনি কি খুঁজে পেল কিভাবে? আপনার কাছে প্রস্তাবটা আসলো কি করে? আমার কাছে প্রস্তাবটা এসেছে নুহাশদের পক্ষ থেকে। আমার কাছে হঠাৎ করে একদিন নুহাশদের কাস্টিং ডিরেক্টর যে রাতুল, ও আমাকে ফোন করলো। ওর সাথে আমার কাজের সূত্রে আগেই পরিচয় ছিল এবং ওখানে আরেকজন নুহাশের আরেকজন পার্টনার ছিল সমরেশ দা, ওনার সাথেও আমার কাজের অভিজ্ঞতা ছিল। তো ওনারা হয়তো আমার বিষয়টা নিয়ে, নুহাশের সাথে আমার ওইভাবে আসলে কখনো পরিচয় ছিল না, হয়তো ওরা ক্যারেক্টারটা নিয়ে এবং আমাকে নিয়ে ওরা নিজেদের মধ্যে চিন্তা করে মানে কথা বলেছে, দেন আমার কাছে ওরা অফার দিয়েছে। মানে একেবারেই এটা আমার ভালো লাগছে যে মানে আমাকে নুহাশ খুঁজে নিয়েছে এনিহাউ। এই জিনিসটাই সবচেয়ে বলবো যে নুহাশের আরেকটা জিনিস, আমি যদি ভুল না করি, যে ওর আগের কাজগুলো আমার দেখা হয়েছে, প্রতিটা ক্যারেক্টার যখন সে লিখে ভাবে সে সেটা ভিজুয়ালাইজ করে। আমার কাছে তো মনে হয় যে এই চরিত্রটা আসলে আপনার জন্যই তৈরি করা হয়েছিল, আমার কাছে মনে হলো যে এটা দেখার পর। আপনার কাছে কি মনে হয় যে যখন কাজ করতে গিয়েছে তখন নুহাশের সাথে কথা হয়েছে, তো ওর কারণ আপনি ওর থেকে অনেক সিনিয়র, কাজের দিক থেকে কেমন কাজ করছে বা কি ধরনের প্রেক্ষাপট নিয়ে সে কাজ করছে বলে আপনি মনে করেন? নুহাশের কাজ তো অলরেডি আসলে ও যতদিনই কাজ করছে অলরেডি কিন্তু ওর কাজের একটা ভিন্ন মাত্রা আমরা দেখতে পাই দর্শক। আমি নিজেও ওর কাজ করার আগে কিছু কাজ, আমার 2-1টা কাজ দেখার সুযোগ হয়েছে। তো সেখান থেকে আমরা দেখেছি যে ওর আসলে গল্প বলার ধরনটা একটু ডিফারেন্ট, ওর ডিরেকশন, ওর চিন্তা ভাবনা, গল্প সিলেকশনও মনে হয় একটু ডিফারেন্ট সিলেকশন। মানে আমরা যে কাজটা করেছি বেসুরা, এখানে দেখবে যে গল্পটা কিন্তু খুবই ইউনিক একটা গল্প। হ্যাঁ, তো এই যে চিন্তাটা, এটাই তো ওকে অন্যদের থেকে হয়তো কিছুটা আলাদা করে দেয় আর কি। এটার একটা মজার ঘটনা আমি একটু শুনতে পেরেছি যে এই শুটিংটা করতে গিয়ে আপনি সে সাপের সম্মুখীন হয়েছিলেন, রাসেল ভাইপার। এটা আমাদের দর্শকদের জন্য যদি একটু শেয়ার করতেন এই ঘটনাটা একটু। আচ্ছা, দর্শক আমি আগেও বলেছি, আমি আবার এটিএন নিউজের দর্শকদের জন্য বলছি যে অনেকদিন যেহেতু আউটডোরে যাওয়া হয় না, তো আউটডোরে যাব কিছু আগে তো মানে কথা নাই বার্তা নাই, হুট করে চলে যাচ্ছি। মাসের মধ্যে কতবার যেতে হচ্ছে, যেহেতু অনেকদিন যাই না, আমি একটা প্রিপারেশন আছে আউটডোরে যাব। তো
গেলাম তো যতবারই ওরা আমাকে যে আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার কাছে, তো আমি আচ্ছা তো এখন তো চারদিকে খুব রাসেল ভাইপারই হচ্ছে, এটা কি অবস্থা, মানে ওখানে কি আসলে মানে জঙ্গল তো আছে কিনা। তো ওরা খুব মানে মজা পেত আমার কথা শুনে, আমার খুব হাসতো, বলে আপু এগুলা আপনি ভয় পান, এগুলা ফেসবুকের বানানো। ঠিক আছে, তো যাই হোক, তো আমি যেদিন গেলাম শুটিংয়ে আসলে ওই দিনই মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কারো রুমে রাসেল মানে সাপের কোনো খবর নাই, আমার রুমেই হঠাৎ করে একটা সম্ভবত একটু জঙ্গল এরিয়া, তো পাহাড়ি এরিয়া, অনেক সময় হয় না পাহাড়ি এরিয়াতে ঘরের মধ্যে অনেক সময় চলে আসে, তো হয়তো ছাদে ছিল, যেই লাইটটা অফ করা হলো তার কিছু সময় পরে ওটা মানে একদম নিচেই পড়ে জাস্ট আমার কয়েক হাত দূরে, হয়তো 2-3 হাত দূরে, মানে ওটা এমন হতে পারতো যে ওখানে নিচে না পড়ে আমার গায়েও পড়তে পারতো, এবং মানে এমন হতে পারতো যে আমি হয়তো ঘুমিয়ে গেছি, আমার গায়ের উপর পড়ে, তখন আমি জানি না কি হতো আর কি। তো এটা আর কি ওরা, আমি তো খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, এবং এটা তখন ঘুম হয়েছে ওই রাতে ওই রুমে তো আর থাকি নাই, ওই রুমে তো আর থাকি নাই, অন্য রুমে চলে গেছি। আরেকটা মজার জায়গা যদি বলি যে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর আপনি কাজ করেছিলেন। আমি ওখানে করেছিলাম ছোট্ট একটা অতিথি চরিত্রে কয়েকটা সিকোয়েন্স। জয়াপাও তো এখানে কাজ করেছিল একটা, হ্যাঁ, তো অনেকদিন পর জয়াপার সাথে এটার মধ্যে মনে একটা ক্যামিও করেছেন আপনি, হ্যাঁ, একটু যদি বলতেন আসলে কেমন, অনেকদিন পর দেখা সাক্ষাৎ কথাবার্তা কেমন? নিঃসন্দেহে জয়াপার সাথে কাজ যখন আমি জানলাম যে এই চরিত্রটা জয়াপা করছে, আমার তো মানে প্রথমে শুনেই খুব ভালো লাগলো যে জয়াপার সাথে আছে, ওকে অনেকদিন কাজ করা হয় না, উনি এত ভালো কাজ করেন আর সবাই এত ওনাকে পছন্দ করেন, তো উনি যদি আমাদের এই কাজের মধ্যে থাকে ডেফিনেটলি এটা আরো অনেক বেশি কাজটাকে রিচ করবে, ভিন্ন একটা মাত্রা যোগ করবে। তারপরে কাজের সময় তো হয় যে অনেকদিন পর দেখা হলে যেটা হয়, ছবি, হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীরনগরে খুবই, না ওটা জাহাঙ্গীরনগরে ছিল না, ওটা আমাদের শুটিং এ তোলা ছিল, হ্যাঁ, আমি মানে ওটা শুটিং এর কস্টিউম ছিল না, কিন্তু শুটিং স্পটে তোলা ছিল। তো তখন আমাদের হ্যাঁ অনেক গল্প হতো, অনেক কিছু শেয়ারিং হতো আর কি, মজা হয়েছে, অনেক ভালো লেগেছে কাজ করে। আমরা এটা নিয়ে গল্প করবো, ছোট্ট একটা বিরতি নিয়ে নিয়েছি, দর্শক নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ চিমপা। চিমপা, গল্প করছিলাম, যদি একটু পিছনের দিকে তাকাই, হুমায়ূন আহমেদ স্যারের একটা কাজ করা হয়েছে, যদি আমি ভুল না করি, ওটার নাম হচ্ছে তৃতীয় নয়ন, ছোট একটা নাটক, তার ছেলের সাথে কাজ করা হয়েছে। যদি বলি যে দুজনের কি কোনো কম্পারিজন পেয়েছেন বাবা ছেলের কাজের মধ্যে কোনো? না, আসলে দুজন দুই রকমের, দুজন অবশ্যই দুই রকমের, ওনার চিন্তাভাবনা একরকম, হুমায়ূন আহমেদ ওনারটা তো আসলে আমার বলার অপেক্ষাই রাখে না, বা ওনাকে নিয়ে এত কিছু আমার মানে বলার প্রয়োজন নাই, সবাই জানেন ওনার মেধা সম্পর্কে, ওনার কাজ সম্পর্কে। আমরা তো ওনার সাথে আমার একটা কাজ করারই সুযোগ হয়েছে, অনেক বেশি সুযোগ হয়নি, একটা নাটক করেছিলাম, তো ওটাও যেমন অনেক ভালো লাগার ছিল, তারপর সেটা বেশ কয়েক বছর আগে, তো তারপর এতদিন পর ওনার ছেলে নুহাস, যার কাজ আমি যখন মানে আসলে এটাও ঠিক যে শুধুমাত্র নুহাস কিন্তু এখন হুমায়ূন আহমেদের ছেলে, তার বাইরেও কিন্তু ওর নিজের একটা পরিচয় কিন্তু সে নিজে সেই জায়গাটা কিন্তু অনেকখানি তৈরি করেছে। তো সেই জায়গা থেকে দুইটাই আমার আগ্রহ ছিল, এক অবশ্যই নুহাস, এবং আরেক হচ্ছে মানে ডিরেক্টর নুহাস নিজের জায়গা থেকে, এবং ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নুহাস নামটা আমাদের পরিচিত, হ্যাঁ সেই জায়গা। তো ওর চিন্তাভাবনা তো এখনকার মতো ও এই জেনারেশনের, ওর চিন্তা এই জেনারেশনের, ওর গল্পগুলার মানে বের হয়ে আসে কিন্তু ওর চিন্তা ভাবনা থেকেই তো ওর নির্মাণটা চলে আসে, হ্যাঁ চলে আসে। আমি যতদূর জানি যে আপনি নাটকে থাকাকালীন অবস্থাও ওটিটির জন্য প্রস্তাব পেয়েছিলেন, তো সেই সময় ওটিটিতে কাজ করা হয়নি কেন? না, ওটিটিতে আমি কাজ মানে যে সময়টা আমি মাঝখানে কাজ করতে পারিনি, সেই সময়টা আসলে আমি প্রস্তাব পেয়েছিলাম, তো তখন আমার কাজ করা যেহেতু সম্ভবই হচ্ছিল না, সম্ভব হয়নি, এ কারণেই তখন ওটিটির কাজটাও আমি করতে পারিনি। তাহলে আমরা কি এখন মনে করতে পারি যে আমরা নাটকে হোক, ওটিটিতে হোক, বা সিনেমার পর্দায় হোক, আমরা আপাকে দেখতে পারবো?
হ্যাঁ, শুরু তো করলাম, এখন দেখা যাক। অবশ্যই যে ধরনের কাজ আমাকে মানাবে, চরিত্রের সাথে যাবে বা আমার পছন্দ হবে, সেই কাজগুলার যদি আমার কাছে সুযোগ আসে আমি চেষ্টা করব কাজ করার। নাটক ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের একটা পথ চলা, বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু এসেছে। এই সময় এসে কি নাটকগুলো দেখা হয় এখন বর্তমান সময়ে যে নাটকগুলো? সত্যি কথা, আমার আসলেই বেশ কিছুদিন যাবত নানান ধরনের ব্যস্ততার কারণে ওইভাবে আমার টিভি দেখা কম হয়। আচ্ছা আচ্ছা। কাজ করা এই জায়গাটাতে অনেক ধরনের ক্রাইসিস এই সময় ফেস হচ্ছে বা ফেস করছে পরিচালকরা, টেলিভিশন যারা মালিক আছেন তারাও করছেন, যে অনেকেই বলছেন যে আপনাদের মতো মানুষ যারা আছেন সবাই হারিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ কনভার্ট করে নিয়েছেন ওটিটিতে টোটালি। হ্যাঁ, যে নাটকের এই জায়গাটার মধ্যে একটা ভ্যাকুয়াম ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে। তা আপনার কাছে কি মনে হয় যে নতুন যারা আসছে তারা এই জায়গাটা পূরণ করতে পারছে না বা এরকম কিছু? না, সেটা না। আসলে আমরা যখন আমি বা আরও অনেকেই আছে যখন কাজ করেছি আমাদের মতো করে করেছি, সো হয় কি চাইলেও তো আমরা আসলে এখন আমাকে তো সব ধরনের ক্যারেক্টারের নাটকে নাটকে না, টেলিভিশন নাটকের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ডিফারেন্ট টাইপের স্টোরি নিয়ে খুব একটা কাজ করা হয়তো সম্ভব হয় না। বাজেট কম, ওখানে বাজেটেরও একটা বাজেট কিন্তু অনেক কিছু মানে হ্যাঁ করে, সো বাজেটের বিষয়টা তো সেই জায়গা থেকে আসলে যারা নতুন এসেছে ওরা তো নতুন, ওরা ওদের মতো করে কাজ করছে এবং ওরাই একটা সময় এই জায়গাটাকে আরও সুন্দর করবে। ভ্যাকুয়াম কখনো আসলে দীর্ঘদিন থাকে না, যদি ভালো কাজ মানে হয় বা যারা কাজ করছে ওরা কাজ করার চেষ্টা করছে, একটা সময় হয়তো ওরা আবার এদিকে সরে আসবে, তখন আরও নতুনরা আসবে, তখন ওরা আবার তখন বলবে যে আচ্ছা ওরা এখান থেকে সরে গেছে। এটা আসলে না, আমার কাছে মনে হয় যে জায়গা ওরকম ওটিটিতে এখন যে ধরনের স্টোরিগুলো হচ্ছে, তো সেই ধরনের স্টোরিগুলোতে হয়তো যারা আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি তার হয়তো বা অভিনয়টা যারা মানে অভিনয় সমৃদ্ধ, আমি বলবো যে মানে ওই কাজগুলোতে অভিনয়টা অনেক বেশি জরুরি। আমি বলছি না যে এটা টেলিভিশন নাটকের জন্য জরুরি না, সেটা না, কিন্তু স্টোরিগুলাই এমন থাকে ওটিটিতে যেখানে হয়তো এই ধরনের অভিনয় শিল্পীদের বেশি প্রয়োজন হয়। কিন্তু এখন আরেক ধরনের নাটক কিন্তু চলছে, যে শুধু ইউটিউব কেন্দ্রিক কিছু নাটক শুধু ইউটিউবের জন্য বানানো হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই বলছেন যে শব্দের ব্যবহার, পোশাক আশাক, তারপর হচ্ছে বাচন ভঙ্গির মধ্যে সবাই একটা ভাইরালের পিছনে ঝুঁকছে। আপনার কাছে কি মনে হয় যে এই নাটকগুলোর মধ্যে আসলে প্রপার আপনারা যে প্রমিত বাংলার মানে নাটক দেখে আগে মানুষ বাংলা ভাষা শিখতো, কথা শিখতো, এই জায়গাটা কি আছে আপনার মনে হয়? এটা আসলে আমার মনে হয় ইউটিউব, এটা তো আমাদের তো নিজেদেরকে আপডেটেড রাখতে হবে সময়ের সাথে সাথে। আমরা তো অস্বীকার করতে পারি না ইউটিউবকে। এখন কে কিভাবে ব্যবহার করছে জায়গাটাকে, সেটা আসলে তার উপরে নির্ভর করে। সবাই যে খারাপ করছে তা কিন্তু না, অনেক ভালো ভালো কাজ কিন্তু হচ্ছে। তার মধ্যে থেকে হয়তো দুই একজন যদি ওরকম করে থাকে, আমার মনে হয় যে ওনারা খুব বেশি প্রফেশনাল না হয়তো। এখন ধরেন এখন তো স্বাধীন, যে কেউ যে কিছু করতে পারে। আপনার বিবেচনা বোধ, যে রুচিবোধ, যে আপনি কোনটাকে গ্রহণ করবেন, সেটা হচ্ছে দর্শকদের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। শুধুমাত্র যারা কাজ করছে তাদের পাশাপাশি যারা দর্শক আছে, আমি মনে করি ওনাদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে এখানে, যে ওনারা যদি ওই কাজগুলো না দেখেন তাহলে কিন্তু ওই কাজগুলো ওনারা দ্বিতীয়বার করার আগে চিন্তা করবে। কাজগুলো দেখতে হবে, আমার মনে হয় এটা মূল্যায়নও করতে হবে। আমরা কি নেক্সট কোনো নতুন প্রজেক্ট আছে কিনা যদি একটু জানতাম। এই মুহূর্তে তো বলতে পারছি না, কারণ অনেক কাজেরই মানে কথা হয় বা অনেকেই অফার দিচ্ছে, তো দেখা যাক। যদি এরকম হলে তো অবশ্যই দর্শক দেখতে পারবে। আমরা আসলে চাই যে আরো নতুন নতুন কাজ করব। আমরা গল্প করব, ছোট্ট আরো একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট আরো একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম আরও একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেত্রী সোমায়া শিমু। অনেকক্ষণ গল্প করলাম। আপা আমি শিমাপাকে একটু ভাঙতে চাচ্ছি, কিভাবে একটা র্যাপিড ফায়ার সেশন খেলবো ছোট্ট। হ্যাঁ, দেখি আমরা একটু মজা করি। আপনার কিছু নাটকের নাম বলবো, আপনি চেষ্টা করবেন যে এই নাটকগুলো যদি আমরা হিন্দিতে বানাই বা কেউ যদি বাহিরের বা ইন্ডিয়াতে বানায়, তাহলে এই নাটকগুলোর নাম কি হতে পারে। জাস্ট এই জিনিসগুলো আসলে হিন্দিতে খুব একটা এক্সপার্ট না, ট্রাই করা যাক। ওকে, আপনার একটা খুব
পরিচিত বা খুব জনপ্রিয় একটা নাটক আমি বলি, মিমাপা ছিল, সুমন ভাইয়ের ছিল, এখানে আতর পাওয়া যায়। এই নাটকটা প্রথম কাজ, হ্যাঁ প্রথম কাজ, আপনার প্রথম কাজ, এটা যদি হিন্দিতে বানানো হয় তাহলে কি হইতে পারে? এখানে আতর পাওয়া যায়, আতর হিন্দিতে কি বলে আমি জানি না। আতরই বলেন আপনি। আতর বলবো। আচ্ছা, এখানে পারফিউম আতর পাওয়া যায়। इधर আতর মিলেগা। ইধার মে আতর মিলেগা। ইধার মে আতর মিলেগা। বাহ, দুর্দান্ত। বিহাইন্ড দ্য সিন। বিহাইন্ড দ্য সিন তো আসলে বিহাইন্ড, এটা তো ইংলিশি ওয়ার্ডই। মন কাঁদে, দিল রো রাহা হ্যায়। দিল রো রাহা হ্যায়, দিল। বাহ, জটিল হচ্ছে কিন্তু। ওকে, সাদা গোলাপ। সাদা গোলাবু না, গোলাবু। এরকমই গোলাবু না কি বলে আমি জানি, এরকমই বোধহয় কিছু। শিউলি অথবা রক্তজবা গল্প। আজ ওকে, আমরা এই সেশনটা লিভ করছি। আরেকটা জিনিস, প্রতিটা অভিনেতা অভিনেত্রী এক্সট্রা কিছু কারিকুলাম থাকে। আপনার চোখে এই তারকাগুলো যদি অভিনেতা অভিনেত্রী না হতো, কোন প্রফেশনে সবচেয়ে বেশি ভালো করতো? মানে আপনি তো বুঝেন যে ও আচ্ছা, ও এরকম হলে ভালো করতো, জাস্ট গেস। না, এটা আসলে ডিপেন্ড করে যে আমি অনেককেই তো পার্সোনালি ওভাবে চিনি না, মানে এটা প্রেডিকশন, জাস্ট ইউ ক্যান প্রেডিক্ট ইট। অপূর্ব ভাই অভিনয় না করলে সবচেয়ে বেশি ভালো করতো কি? অপূর্ব ভাই ভালো গান, ও খুব ভালো গান গায়। এক্স্যাক্টলি, ও গান গায়। হ্যাঁ, ও খুব ভালো গান গায়। সুইটি আপা? সুইটি আপা অভিনয়ের পাশাপাশি উনি খুবই একজন মাদারলি একজন মানুষ। ঠিক আছে। ওকে, সাব্বির ভাই, মীর সাব্বির ভাই যদি অভিনয়ের যদি না করতো তাহলে থাকে না যে ওই যে বিভিন্ন স্টেজ শো, কমেডি, যে স্ট্যান্ড আপ কমেডি, উনি এটা খুব ভালো পারতো। মোশাররফ ভাই, ও গড, মোশাররফ ভাই ওটা তো আছেই, মানে উনিও তো একজন মানে কমেডি, মানে আমরা কাছাকাছি যেভাবে আর কি মোশাররফ ভাইকে দেখেছি কমেডি আছে। আর উনি আসলে মানে আমি যতটুকু কাছ থেকে দেখেছি যে উনি কিন্তু অনেক কি বলে, অনেক চিন্তা, এটা কিন্তু আমি জানি না অনেকে জানে কিনা, উনি কিন্তু অনেক ধরনের চিন্তাশীল একজন মানুষ। এটা আমি জানি না সবাই এই কথাটা আমার সাথে কতটা, হয়তো ওনাকে যারা না মানে কিছুটা মানে ওই আরেক ধরনের আর কি, হ্যাঁ, মানে কাছ থেকে যারা হয়তো ওনাকে দেখেছে এরকম মনে করে। ওকে, আমরা আর বাকি প্রশ্নগুলো একদম র্যাপিডলি অ্যানসার চাবো। নিজের সম্পর্কে যদি একটা রিউমার ছড়াইতে বলে যে আজকে সুমাইয়া শিমু সম্পর্কে একটা রিউমার ছড়াইতে হবে সারা বাংলাদেশে, কোন রিউমারটা ছড়াবেন আপনার সম্পর্কে? মজার হোক, ফাঙ্কি হোক, এনিথিং। কি বলবো, এইটা তো ডিফিকাল্ট বলা। ওকে, যদি একদিনের জন্য একদম ভ্যানিশ হয়ে যাওয়ার সুযোগ দেয় তাহলে কি করবেন? ভ্যানিশ হয়ে দেখবো যে কার কি রিয়াকশন, যে আমি যখন আমি আসলেই থাকবো না তখন আসলে কার কি রিয়াকশন হবে। ওকে, অভিনেত্রীদের বিয়ে হওয়ার পর তাদের কেরিয়ার নষ্ট হয়ে যায়, সত্য না মিথ্যা? পুরোপুরি সত্য না। ওকে, রাগ হলে চিৎকার না ঘুম? খাই। বাহ, এই যে একদম প্রথম পাওয়া গেল যে রাগ হলে খাওয়া দাওয়া। মানে রাগ হলে হয় কি যে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ফ্রাস্ট্রেশন যখনই কাজ কর, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, প্রচুর খেতে থাকি। সেলিব্রিটি ক্রাশ আপনার, এটা হলিউড বলের দেশে, সেলিব্রিটি ক্রাশ আপনার কাকে, কোন সেলিব্রিটিকে সবচেয়ে বেশি ভালো লাগে? অনেক আগে থেকেই অ্যাঞ্জেলিনা জোলি। বাহ, আর যদি মানে ছেলেদের মধ্যে বলা হয়, আমাদের সাবকন্টিনেন্টে কাকে ভালো লাগে? ক্রাশ এক জিনিস, আর ভালো লাগা মানে এমনি ওভারঅল সবকিছু আরেক জিনিস আর কি। অনেককেই ভালো লাগে, একজনকে বলা একটু ডিফিকাল্ট। আমাদের এখানে যে কোনো আচ্ছা, টম ক্রুজকে আমার অনেক আগে থেকে অনেক ভালো লাগে। ওকে, আচ্ছা, আমরা আসলে অনেকটা চেষ্টা করেছি যে একটা রিপিট, মনে হয় খুব ভালো একটা আনসার করতে পারি নাই, আমি সরি। না না, এই জিনিস আমরা চাই যে আপা আপনি আমাদের মাঝে আবার আসেন, ভালো ভালো কাজ দিয়ে আসেন। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদি দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের
কাছে আমি সত্যি মন থেকে বলছি, কথাটা বলার জন্য নয়, আমি খুবই কৃতজ্ঞ। আপনাদের এত এত ভালোবাসা আমি আগেও পেয়েছি, এখনও পাচ্ছি, এই যে আবার কাজ করছি, এটা শুনে আমি মানে যেভাবে আমরা হয়তো সোশ্যাল সবার সাথে আমাদের দেখা করার সুযোগ হয় না, কিন্তু যেভাবে আমাদের পক্ষে জানা সম্ভব সেই জায়গা থেকে আমি যতটুকু জানতে পারছি, তো আপনারা যে ভালোবাসাটা আমার জন্য আপনাদের মনে রেখে দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি চেষ্টা করব আমার কাজের মাধ্যমে আপনাদের এই ভালোবাসাটা আমি যেন আপনাদের ফেরত দিতে পারি। আমার জন্য অনেক দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভকামনা। আমরা চাই যে আপা অনেক ভালো ভালো কাজ দিয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসেন, অনেকটা সময় আমাদের এই ইন্ডাস্ট্রিতে আপনি থাকেন। ভালো থাকেন আপা। আপনারা দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।